ও ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের সিরিজের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আমরা আছি। আজকের ইট বাছাইয়ের স্টেপের সব থেকে ইম্পর্টেন্ট ভেরিফিকেশনে আজকে আমরা আছি। অর্থাৎ যেমন মনে করো একটা জিনিসের সব থেকে ইম্পর্টেন্ট ফিচার কি হতে পারে, সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি হতে পারে, সে হোক মানুষ বা হোক কোনো বস্তু। তার সব থেকে ইম্পর্টেন্ট ফিচার হতে পারে তার কাজ, সে কি কাজ করে। একটা মানুষ একটা কোনো পোস্টে আছে, সে কি কাজ করে, একটা বস্তু কি বেসিসে তৈরি হচ্ছে, কি পারপাসে তৈরি হচ্ছে, সে কি কাজ করে, সেটা ইম্পর্টেন্ট, রাইট? তো একটা বাক্যের মধ্যে একখানা ইট কি কাজ করে সেটাই হচ্ছে সব থেকে আলোচ্য বিষয়, right? তো এক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে যে কাজ কত রকমের হয়, আর কাজের সঙ্গে একটা বাক্যের সম্পর্ক কিভাবে নির্ধারিত হয়, রাইট? তো সেই কাজ আজ কত ধরনের হয় আমি বোঝাবো, আর কাজটা বাক্যে কিভাবে অ্যাপ্লাই হয় সেটাও বোঝাবো। তো আজকের টপিক আমাদের কি? আজকের টপিক হচ্ছে আমাদের ইট বাছাই। দেখো, বাছাই গুলো না বেসিক। এই বেসিক গুলো না জানলে পরবর্তীকালে তোমার ঘরের ভিত নড়বেই, কারণ তোমার কি বেসিকটাই ক্লিয়ার নেই। চলো, ইট বাছাই আজকে কি থার্ড স্টেপ। থার্ড স্টেপ, আর একটা মার্ক করে রাখো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। কেন বলছি? ইট বাছার 8টা স্টেপের মধ্যে যদি আমরা 7টা স্টেপ নাও লিখি, বাক্য কিন্তু গঠন হতে পারে, বাট এই স্টেপটা যদি আমরা না ইউজ করি বাক্যটা কিন্তু ভুল হবে, বা বাক্য কখনো গঠন হতে পারে না। আচ্ছা, এবার দেখো সে আজকে তাহলে আমরা কি শিখছি। আজকে আমরা শিখছি ইট বাছাইয়ের থার্ড স্টেপ, অর্থাৎ আজকে আমরা শিখবো কাজ। একটা ইটের কাজ কি হবে, বা একটা ওয়ার্ডের কি ধরনের কাজ হয়, বা বাক্যে তা কিভাবে প্রয়োগ করা হয়। আচ্ছা, কাজ কেমন হয়, খুব একটা মানে নিজস্ব একটা মতবাদ দিয়ে বলো কাজ কেমন হয়। আমি যখন তোমাদের পড়াচ্ছি এটা একটা কাজ, তোমরা পড়ছো এটাও একটা কাজ, এরপরে কি তোমরা ঘুমাবে সেটাও একটা কাজ। অর্থাৎ যে জিনিসগুলো দ্বারা আমরা মুভেবল হয়, অর্থাৎ কি নড়াচড়া করি, সেটা হোক আমরা দৈহিক হোক আমাদের মানসিক, অর্থাৎ কি ফিজিক্যালি নড়াচড়াও করতে পারি বা মেন্টালি নড়াচড়া করতে পারি। এবার ঘুমানো কিভাবে কাজ হতে পারে, দেখো ঘুমানোটাও একটা কাজ, কেউ তো আর একটা শিকের মতো ঘুমাতে পারে না, রাইট? তো সেক্ষেত্রে কি হয় না, মুভ করে, বুঝছো, মুভ করে। তো এই ক্ষেত্রে কাজ কি হয়, কাজ হচ্ছে যে কোনো দৈহিক মানসিক পরিশ্রান্ত দৈহিক মানসিক আমাদের মুভ করাকে, চলাচলকে আমরা কি কাজ বলতে পারি। কয়েকটা কাজের উদাহরণ নিই। ধরো রাম স্কুলে যায়, আমাদের মোস্ট ভাইরাল সেন্টেন্স কি, রাম কি করে না স্কুলে যায়। আচ্ছা বলতো এর মধ্যে কাজ কোনটা হবে? রাম কি কোনো কাজ? না। রাম হচ্ছে একটা নাম। আমরা শিখেছি আগে, যখনই কোনো জিনিসটা তার নামটাকে বোঝাবে সেটা কি হবে না, তার নাম, বা এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি, নাউন বলতে পারি। শিখেছি আগের দিন আমরা নাম। এবার দেখো স্কুল কি কোনো কাজ? না, স্কুলে কোনো কাজ বোঝাচ্ছে না, স্কুল মানে যে নড়াচড়া হবে সেটা কোনো মান নেই, স্কুল একটা কি জড় বস্তু। এবার দেখো যাওয়া একটা কাজ, রাইট? যাওয়া একটা কাজ, বাড়ি থেকে কি স্কুল যাওয়া। তো এখানে আমি এটা কি লিখতে পারি, কাজ লিখতে পারি। তুমি যে কোনো সেন্টেন্স তুলে নাও, বই থেকে নাও, যেখান থেকে নাও, একটা কাজ থাকবেই। কি থাকবে, একটা কাজ থাকবেই। সো তাহলে কাজ কি, কাজ হচ্ছে একটা বাক্যের সব থেকে ইম্পর্টেন্ট অংশ, যেটা ছাড়া একটা বাক্য তৈরি হতে পারে না। আর একটা ধরো, আমি খাই, ওকে, খাই। আমিটা কি আর খাইটা কি, বোঝো? এগুলো হচ্ছে বাক্যের পার্টস। ইট বাছার প্রত্যেকটা স্টেপ, কোন ইটটা কেমন, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি। ওকে, চলো। আমি খাই, আচ্ছা বলো তো আমিটা কি? আমি কি কোনো নাম? না, আমি কোনো নাম না। আমি কি, আমার নামের পরিবর্তে আমার নামের আইডি কার্ড, আমার যা নাম আমার পরিবর্তে আমি এটাকে বসাতে পারি, রাইট? তো এটা হচ্ছে কি আইডি কার্ড। আইডি কার্ড মানে আমরা কি শিখেছি, আইডি কার্ড মানে আমরা শিখেছি এটা কি, প্রোনাউন। আগের দিন শিখেছি প্রোনাউন। আর যেটাকে বাংলাতে কি বলা হয়, সর্বনাম পদ বলা হয়। পুরো ক্লিয়ার হয়েছে আগের দিন সর্বনাম পদ আমাদের। চলো, আচ্ছা তাহলে একটা তো আইডি কার্ড আমরা বুঝে গেলাম, তাহলে একটাই পড়ে আছে, এটাই তাহলে ভার্ব হবে, বা সরি এটা হবে কাজ হবে। চলো, তাহলে এটা আমাদের কি কাজ, এটা আমাদের কি কাজ। বোঝা গেল? বাক্যের মধ্যে একটা কাজ থাকা সব থেকে বেশি বাঞ্ছনীয়, কারণ কাজ ছাড়া কখনো একটা বাক্য ফুলফিল হতে পারে না। তোমরা যে কোনো বাক্যই তুলে ধরো, তোমরা যে কোনো
সেটা হোক কিনা বইয়ের বাক্য বা পড়ার বাক্য, যে কোনো বাক্য, কথা বলছো সেটাই তুলে ধরো, তার মধ্যে কাজ থাকবেই, কাজ ছাড়া কখনো বাক্য কমপ্লিট হয় না। সো আমরা এখানে তাহলে কি বলতে পারি, না কাজ কি কি হয়, কাজ হয় আমাদের বোঝাচ্ছি দেখো, কাজ আমাদের কি কি হয়, তাহলে কাজ হয় আমাদের কিরকম, কাজ হয় আমাদের, ধরো খাওয়া হয়, যাওয়া হয়, উম আরো ধরো গাওয়া হয়, গান গাওয়া, নাচা হয়, অর্থাৎ মুভ করা, ঘুমানো হয়, এই সবগুলো কি একটা কাজ হয়। আচ্ছা, আর এক রকম কাজ কি হয়, ধরো অনেকে বলতে পারে একটা বাক্য আমি লিখছি, ধরো আহ সে একজন কি ছাত্র, ওকে, সে একজন ছাত্র। আচ্ছা বলো তো এটার মধ্যে কাজ কি আছে, চলো দেখা যাক। আচ্ছা, সে সে কি, সে একটা নামের আইডি কার্ড, ধরো নামের কথা বলছি, রাম একজন ভালো ছেলে, সে একজন ছাত্র, তো নামের পরিবর্তে আইডি কার্ড বসছে, সুতরাং এটা কি একটা আইডি কার্ড, আর পুরোটা লিখছে আইডি কার্ড মানে কি প্রোনাউন। আচ্ছা, একজন কি একটা কাজ, না নয়, একজন কখনো একটা কাজ না। ছাত্র কি একটা কাজ, না ছাত্রও কাজ না। ছাত্র একটা নাম, কেমন ধরনের নাম, ছাত্র একটা জাত, নামের আন্ডারে জাত, আর যাদের আন্ডারে হচ্ছে এটা কমন নাউন। পড়ে এসছি নাউনের ক্ষেত্রে আমরা, বেশ ক্লিয়ার আমাদের। চলো, তো এখানে কোনো বাক্য আমি কোনো রকম কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাহলে কি বাক্যটা ভুল, না একদমই না। আমরা এরকম বাক্য বলেই থাকি, বাংলাদেশ সে একজন ছাত্র, সে একজন প্রফেসর, সে একজন ইঞ্জিনিয়ার, এমন বলেই থাকি, কিন্তু সেখানে কোনো রকম ভার্ব থাকে না, সেখানে কোনো কাজ থাকে না। তো কাজ যদি না থাকে তা আমি কিভাবে বুঝবো যে এটা এটা ঠিকঠাক বাক্য, বললাম তো এক্ষুনি, যদি না কাজ থাকে সেটা কোনো বাক্য হয় না। তো দেখো এর মধ্যে কাজ আছে কিন্তু, কি কাজ আছে, এর মধ্যে একটা অকাজ আছে, কাজ কিন্তু, ওকে, কাজ, দেখো অকাজের মধ্যেও কাজ কথাটা আসছে, এবার অকাজটা কি, এটা আমি কাজ বলছি কারণ এটা মুভ করছে, এটা নির্দিষ্ট ভাবে রয়েছে, এটা আমি অকাজ বলছি। অকাজটা কি, অকাজটা কি বাক্যের মধ্যে উৎস থাকে মাঝে মাঝে, উৎস মানে কি, লুকিয়ে থাকে, সব সময় লুকিয়ে থাকে না, লুকিয়ে, বাট যখন যখন থাকবে না, যখন যখন এরকম কোনো, এটাকে না ডাইরেক্ট ডাইরেক্ট কাজ বলে, এটাকে ইনডাইরেক্ট কাজ বলে, ওকে। তো যখন এরকম ডাইরেক্ট কাজ থাকবে না, আর কোন রকম কোনো কাজ থাকবে না, তখন আমি ভাববো এখানে একটা লুকিয়ে আছে কাজ। কোথায় লুকিয়ে আছে, ধরো আমি এখানে কি বলতে পারি, যে সে একজন ছাত্র, এটাকে ঘুরিয়ে বলো সে হয় একজন ছাত্র। বাঙালিরা শর্টকাটে ছাড়লেও ইংরেজরা শর্টকাটে ছাড়ে না, রাইট। ইংরেজদের কোনো বা ইংলিশের কোনো সেন্টেন্স তোমরা দেখবে না যে সেটা ভার্ব ছাড়া নেই, সেটা কোনো কাজ ছাড়া নেই, হয় ওতে কাজ থাকবে আর নয় ওতে অকাজ থাকবে। এবার অকাজগুলো কি কি হতে পারে, অকাজগুলো এটা হতে পারে, না সে হয় একজন কি ছাত্র, বাংলাতে লিখছি। সো ইংলিশ কি হবে, ইংলিশ এখন আমি শেখাবো না, বাট বলছি দেখো, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, কখনো দেখতে পাবে না লেখা আছে হি আর স্টুডেন্ট, হি আর স্টুডেন্ট কখনোই হবে না, কারণ এর মধ্যে না কোনো রকম কোনো কাজ নেই। যখন কোনো কাজ থাকবে না তখন এই বাক্যটা কি হবে, ভুল হবে। তো বাক্যটাকে আমাকে ঠিক করতে গেলে, কারেকশন করতে গেলে এর মধ্যে আমাকে একটা কাজ আনতে হবে। এবার আমি টেনে এই কাজ একটা আনতে পারি না, রাইট, এই কাজ একটা আনতে পারি না, তখন আমাকে কি এটার সাহায্য নিতে হবে, অকাজের সাহায্য নিতে হবে। ওকে, ক্লিয়ার। তো অকাজ কত রকমের হয়, দেখো অকাজ হয় তিন রকমের, আগের দিনে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, একটা হয় উত্তম পুরুষ, একটা হয় মধ্যম পুরুষ, একটা হয় প্রথম পুরুষ, একটা ছোট করে বলে দিচ্ছি, এরপর থেকে শুধু পার্সন কথাটা ইউজ করবো। আচ্ছা, উত্তম পুরুষ হয় আমি, মধ্যম পুরুষ তুমি, আর ইংলিশ প্রথম পুরুষ হয় তুমি, সে, সরি সে। ওকে, ইংলিশে বলি, ইংলিশে এবার থেকে আমরা ট্রাই করবো এটা। না, অকাজের ক্ষেত্রে তিনজন মানুষ হয়, কারা কারা তিনজন মানুষ হয়, অকাজের ক্ষেত্রে একটা হয় ফার্স্ট পার্সন, একটা হয় সেকেন্ড পার্সন, আর একটা হয় থার্ড পার্সন। আমি জানি আমার লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি, রাইট, আমার লাইফের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে হবে, আমি হব। তো ফার্স্ট পার্সন তাহলে কি হবে, ফার্স্ট পার্সন হবে আমি, রাইট, ফার্স্ট পার্সন হবো আমি। আমার পরে কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তুমি, তুমি হবে আমার সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কি, যে সবকিছুতে ভেজাল মেশায়, সে হচ্ছে আমার সে। ওকে, তো কাজ, সরি অকাজ, এই তিনটের বেসিসে হয়ে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভালোভাবে বোঝো, ইংলিশটা করলে বুঝবে এতটা কেন দেখতে যাচ্ছি। এবার দেখো, তো
ধরো আমি একজন ছাত্রী, আমি ছাত্রী বেসিসেই ধরছি, আমি একজন ছাত্রী। তো যদি আমি বাংলায় কথাটা বলি, হয় কথাটাকে আনি না, আমি একজন ছাত্রী, তো কোনো বাক্যের মধ্যে কোনো কাজ নেই, তো আমাকে একটা কাজ যেহেতু নেই আমি জোর করে তো আনতে পারি না, তখন আমাকে একটা অকাজ নিয়ে আসতে হবে। এবার যদি অকাজ তিন ধরনের হয় বলেছি, হয় দিয়ে হয়, সে হয় একজন ছাত্র। তো যদি আমি হয়টাকে আমিতে অ্যাপ্লাই করি তখন কি হবে, আমি হই একজন ছাত্রী, তুমি হও একজন ছাত্র, আর সে হয় একজন ছাত্র। দেখো তিনটেই হয় হও হই আছে, বাট তিনটের মিনিং সম্পূর্ণ, সরি, তিনটের মিনিং সম্পূর্ণ কি আলাদা হবে। তিনটেকে ইংলিশে আলাদা আলাদা জিনিস বলা হয়, হয় হও হও এর মধ্যে তোমরা কনফিউজ হয়ে না, কারণ তিনটে পুরুষ আমরা পড়েছি, আমি তুমি সে আমরা পড়েছি, তিনটেতেই সবকিছু অ্যাপ্লাই হয়। দেখো এই তিনটের মধ্যে এটাও অ্যাপ্লাই হবে, কিন্তু এটাই একই ফর্ম অ্যাপ্লাই হবে, ওই জন্য আর এটাতে গেলাম না। যেমন আমি খাই, তুমি খাও, সে খায়, প্রত্যেকটা এই বেসিসেই চলবে, নিজে নিজে অ্যাপ্লাই করতে পারো ওটার সাথে। ধরো খাবারকে আমি যদি বলি, তাহলে সরি এটা তো অকাজে চলে আসছে, অকাজ আমরা নেব না, আমরা কাজের ক্ষেত্রে শিখবো এটা, বাট আগে আমি অকাজটা শিখিয়ে নিই। চলো, তো ফার্স্ট পার্সনে কি হচ্ছে, আমি হই, তুমি হও, আর সে হয়। এটাকে ইংলিশে কি বলা হয়? দেখো, আমি হই, আমি হই, এগুলোকে ইংলিশ মিনিং আমরা শিখবো, তার আগে আমরা কি আমি তুমি আর সে ইংলিশগুলো লিখে নিই। আমি ইংলিশ আই, তুমি ইংলিশ ইউ, আর সে ইংলিশ হি অর সি। কেন দুটো হয়? হি হয় ছেলেদের ক্ষেত্রে, সি হয় মেয়েদের ক্ষেত্রে। চলো, তো আমি হই, এই হই ইংলিশ না অ্যাম হয়, ওকে। হও ইংলিশ আর হয়, আর হয় ইংলিশ ইজ হয়। এই তিনটেই অকাজ, এই তিনটেই অকাজ, এই তিনটেই হচ্ছে লুকানো অকাজ। অর্থাৎ যখন আমাদের মেন কাজ থাকবে না, তখন আমি এই কাজগুলো ইউজ করতে পারি। আমি একজন ছাত্রী, আই অ্যাম আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্রী, ইউ আর আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, সি, হি নয় কিন্তু, হি ছেলে, হি ইজ আ স্টুডেন্ট, সরি, সি ইজ আ স্টুডেন্ট, ওকে। বোঝা গেল? অকাজ বোঝাতে পারলাম। কেন অকাজটা কোথায় ইউজ করা হয়? ধরো বলছে আহ তোমার বাবা একজন শিক্ষক, এরকম বললো, ওকে। তোমার বাবা একজন শিক্ষক, এখানে কি কোনো কাজ আছে? এখানে কোনো কাজ আছে? তোমার বাবা কাজ না, একজনও কাজ না, শিক্ষকও কাজ না, নাউন প্রোনাউন ভর্তি এর মধ্যে। এখন ডিটেক্ট করাচ্ছি না, শেষে একবার সবকিছু প্র্যাকটিক্যাল শিখবো। চলো, এখানে কোনো কাজ নেই, সুতরাং আমাকে কি আনতে হবে, এখানে আমাকে একটা অকাজ টেনে আনতে হবে। এবার আমি কি অকাজ আনবো? আমার তিনটেই অকাজ আছে, হয় আছে, হও আছে, হই আছে। এবার এখানে আমার বাবার কথা বলেছে, তোমার বাবার কথা বলেছে, এখানে কিন্তু তোমার বাবার কোনো অপশন নেই। যারা আগের দিন পার্সন কথাটা খুব ভালোভাবে বা পুরুষ কথাটা বুঝেছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, তাদের ক্ষেত্রে এটা খুব ইজি হবে। কারণ আমি বলেছিলাম, আমি, আমার ক্ষেত্রে যত কথা আসবে, আমি, আমরা, আমাকে, আমাদের, সব যাবে প্রথম পুরুষে। তোমার ক্ষেত্রে তুমি, তোমরা, তোমাদের যা আসবে সব যাবে দ্বিতীয় পুরুষে। হ্যাঁ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, বা সেকেন্ড পার্সনে, ইংলিশে বলছি সেকেন্ড পার্সনে। আর সে, তারা, রাম, শ্যাম, যদু, মধু, বাবা, মা, অর্থাৎ যে আমার সামনে থাকবে না, আমি যার নাম নিয়ে বলছি, সে, তারা সবাই কোথায় যাবে, চালাবে থার্ড পার্সনে। গ্রেট। তো তোমার বাবা তাহলে কোথায় আসছে, তোমার বাবা আসছে থার্ড পার্সনে। তাহলে থার্ড পার্সন যদি আসে, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, হয় লিখতে হবে। তোমার বাবা হয় একজন শিক্ষক, কারণ তুমি বাংলাতে উচ্চারণ করে দেখো, তুমি এটা বলবে না যে তোমার বাবা হয় একজন শিক্ষক, তোমার বাবা হও একজন শিক্ষক, তুমি কি বলবে, তোমার বাবা হয় একজন শিক্ষক। ইওর ফাদার ইজ আ টিচার। বুঝতে পারলাম অকাজটা কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ করা হয়। এখানে আরেকটা কনসেপ্ট বলবো, মুখস্থ করার জন্য বলছি না, জাস্ট জেনে রাখো, যখন আমরা টেন্স শিখবো না, ক্রিয়ার কাল শিখবো, তখন কনসেপ্টটা তোমাদের ইউজ হবে, কারণ একবার মাথায় যদি ঢোকে, জিনিসটা পরবর্তীকালে খুব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে কাজটা না খুব সোজা, তাই কাজটা নিয়ে আমি বেশি এখন দেখাচ্ছি না, আমি অভ্যাসটাকে বুঝিয়ে নিই। ইংলিশ গুলো লাস্টে বললে তোমরা রিলেট করতে পারবে যে কোথা থেকে এলো। এবার ধরো, এখানে একটা কনসেপ্ট আছে, আমরা জানি কটা কাল হয় আমাদের, আমরা জানি তিনটে কাল হয় আমাদের। কোনো টেন্সে যাচ্ছি না কিন্তু, জাস্ট লজিক্যালি বোঝো, আমরা কটা কালে থাকি, আমাদের কাছে কয়টি কাল আছে, আমাদের কাছে তিনটে কাল আছে। কি কাল আছে? একটা আছে অতীত, একটা আছে বর্তমান, একটা আছে ভবিষ্যৎ। আমরা কোথায় বিলং করছি? আমরা বর্তমানে বিলং করছি, আমরা অতীত কাটিয়ে এসেছি, আর ভবিষ্যতে যাব। তিনটে মানে কি, বর্তমান মানে এখন, অতীত মানে কাল,
অতীত মানে আগামীকাল, সরি আগামীকাল না, গতকাল, সরি গতকাল। অতীত মানে গতকাল, আর তোমার ভবিষ্যৎ মানে কি আগামীকাল। আরো ক্লিয়ার। বর্তমান মানে কি এখন, বর্তমান মানে এখন। আচ্ছা, অতীত, অতীত মানে কি, অতীত মানে কি কাল। আহ অতীত, ভবিষ্যৎ। আচ্ছা, অতীত মানে কাল, যেটা আমরা সোজা ভাষায় বুঝি, আর ভবিষ্যৎ মানে পরশু। বুঝতে প্রবলেম হবে না? আচ্ছা দাঁড়াও আরো সোজা করে বলছি। দেখ, বর্তমান মানে কি এখন, অতীত মানে গতকাল, আর ভবিষ্যৎ মানে কি আগামীকাল। বর্তমানে আমরা এখন চলছে, আমি যে তোমাদের এখন পড়াচ্ছি সেটা হবে আমাদের কি বর্তমান কাল, সেটা হবে আমার কি প্রেজেন্ট, প্রেজেন্ট, সেটা আমার কি প্রেজেন্ট। গতকাল মানে কি অতীত, অতীত হবে মানে আমি যে কালকে প্রোনাউন পড়ে এসেছি সেটা হবে আমার অতীতকাল। আর ভবিষ্যৎ হবে আমার আগামীকাল। নেক্সট যে আমরা ফোর্থ ভেরিফিকেশনে যাব সেটা হবে আমাদের কি আগামীকাল। এটা সম্পর্কে আমি ডিটেলসে এখন আলোচনা করবো না, কারণ এটা পুরোটাই টেন্সের বিষয়। ওকে, এটা পুরোটা কিসের বিষয়, এটা পুরোটা টেন্সের বিষয়। তো আমি টেন্স যখন পড়াবো তখন এটা পুরোটা আলোচনা করবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু এই অকাজগুলো প্রত্যেকটা কালে কিভাবে নির্ধারণ করে সেগুলো দেখো। ওকে, তো বর্তমান কালে হয় ইংলিশ হয় অ্যাম, হও ইংলিশ আর, হি আর সি এর সাথে হয় ইংলিশ হয় এস। অতীতের ক্ষেত্রে দুটো জিনিস হয়, অতীতের ক্ষেত্রে একটা হয় ওয়াজ, একটা হয় ওয়ার। ওকে, তো আই এর পরে আমির সঙ্গে কি বসে, ওয়াজ বসে। ইউ এর সাথে অলওয়েজ কি বসবে, ওয়্যার বসবেন। আর হি বা সি এর সাথে ওয়াজ বসবেন। ওকে, ভবিষ্যৎ দুটো বসবে, স্যাল বসবে আর উইল বসবে। এইগুলো সব আমি অকাজের কথা বলছি। ওকে, এগুলো সব আমি অকাজের কথা বলছি। এমিজ আর ক্লিয়ার হচ্ছে, ওয়াজ আর ক্লিয়ার হচ্ছে। শ্যাল এর ক্ষেত্রে আই এর ক্ষেত্রে বসবে শ্যাল, ইউ এর ক্ষেত্রে হবে উইল, অ্যান্ড হি আর সে এর ক্ষেত্রে হবে উইল। কেন বসছে, কোথা থেকে এলো, কি জন্য বসছে, সব কিছু কনসেপ্ট আমরা কিসে ক্লিয়ার করব, টেন্সে ক্লিয়ার করব। সেন্টেন্স গঠনের সব থেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তখন টেন্সের সময় তিনটে ক্লিয়ার করবো। এখন জাস্ট শুনে রাখো। অ্যামিজ আর হচ্ছে একটা অকাজ বর্তমানের ক্ষেত্রে, ওয়াস আর ওয়্যার হচ্ছে একটা অকাজ অতীতের ক্ষেত্রে, আর শ্যাল আর উইল হচ্ছে একটা অকাজ ভবিষ্যতের ক্ষেত্রে। তো আমরা কটা অকাজ পাচ্ছি, এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি আর এইটা পাচ্ছি। একটা হ্যাভ আছে, ওটা এখন দরকার নেই, জাস্ট এই কটা জেনে রাখো। অকাজটা কেন ইউজ করা হয়, ধরো সে একজন শিক্ষক ছিলেন, বা সে একজন আহ সে একজন দোকানদার ছিলেন। সে এখন দোকানে বসতে পারে না, বুড়ো হয়ে গেছে, এখন অবসর নিয়েছে। তো আমি যদি বলি সে একজন দোকানদার, সরি তিনি, তিনি একজন দোকানদার ছিলেন, তখন আমি কি লিখবো, হি ওয়াজ আ শপকিপার। হি ওয়াজ আ শপকিপার, তখন তো আমি ইজ দিতে পারি না, কারণ তিনি ছিলেন, তিনি অতীতে ছিলেন, এখন তো বিলং করেন না। ধরো আমি একজন প্রফেসর হব। ওকে, তো আমি কি লিখবো, আমি এখানে দেখতে পাচ্ছি হব বলেছে যেহেতু, তো এখানে কোনো কাজ নেই, আমি একজন প্রফেসর হব, তখন কি লিখবো, আই শ্যাল বি আ প্রফেসর। ইংলিশ গুলো মাথায় রাখানোর দরকার নেই, আমি জানি এখন প্রবলেম হবে, জাস্ট শুনে রাখো কেন ইউজ হয় আর কোথায় ইউজ হয়। এবার কাজটা নিয়ে একটু বলি, অনেক তো অকাজ নিয়ে কথা হলো, এবার একটু কাজ নিয়ে আমরা আলোচনা করি। চলো, তো একটা কি কাজ, অকাজের চারটি ক্লোজ, অকাজ আমরা পড়ে নিয়েছি। ওকে, অকাজ আমরা পড়ে নিয়েছি। আচ্ছা, অকাজ এইটুকুই বোঝে, অকাজের দু একটা আমরা এক্সাম্পল করবো, তখন বুঝতে পারবে। চলো, কাজ, কাজ কি কি হতে পারে, কাজে আমরা বেস ফর্ম পড়বো, কারণ এগুলো আমরা অ্যাপ্লাই করবো কিসে, টেন্সে বা ক্রিয়ার কালে, তখন এগুলো ইম্পর্টেন্ট। কয়েকটা ইংলিশ লিখে দিচ্ছে, জাস্ট বেস গুলো জেনে রাখো। ধরো খাওয়া, যাওয়া, ঘুমানো, লেখা,
পড়া, ভাবা বা চিন্তা করা একই জিনিস। এটা না অজস্র আছে, এই কাজ অজস্র আছে, অকাজ লিমিটেড। অকাজ ওইগুলোই, মেন অকাজের কথা বলছি। ওকে, কাজ আনলিমিটেড, কাজ প্রচুর পড়তে হবে। শুধু কাজ পড়লে হবে না, কাজের 3টে ফর্ম আছে, সেগুলো পড়তে হবে। কোন 3টে ফর্ম? ধরো অকাজের ক্ষেত্রে আমি 3টে ইউজ করেছি, তাহলে কাজ কি দোষ করলো? কাজের ক্ষেত্রেও 3টে পড়তে হবে। তো তো কাজের ক্ষেত্রে কোন 3টে হয় সেটা আমরা পড়বো টেন্সের সময়। এখন জাস্ট বেসটা জেনে রাখবো। খাওয়া ইংলিশ ইট, যাওয়া ইংলিশ গো, এগুলো বেশিরভাগ আমরা জানি সবটা। ঘুমানো ইংলিশ কি স্লিপ। ওকে, তো লেখা ইংলিশ রাইট, পড়া ইংলিশ রিড, ভাবা ইংলিশ থিঙ্ক। আরো যত রাজ্যের কাজ আছে, চিন্তা করা হলো, মনে করা, ভুলে যাওয়া, ওকে, আরো অনেক কথা রয়েছে, সেগুলো সব শিখবো আস্তে আস্তে। বেশ ক্লিয়ার হচ্ছে? 3টে ফর্ম আমরা এতে অকাজে শিখেছি, কাজেও শিখবো। সব কটা একসঙ্গে দিলে কি হেঁটে যাবে। এবার দেখ, তো আমরা কি পড়লাম, আমাদের পুরো কনসেপ্টটা একবার ছোট করে সামারাইজ করি। আজকে আমরা পড়লাম থার্সডে কাজ, যেটাকে ইংলিশে কি বলি, ভার্ব বলি। ওকে, থাম্বনেল তো ভার্বই ছিল, বাট আমরা ভার্বটাকে কিভাবে ছোট্ট ছোট্ট করে ভেঙেছি বুঝলে? তো আমি কি আজকে শেখালাম? আজকে আমরা শিখলাম ভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন পার্টস অফ স্পিচ। এটা আমরা শিখছি না, ইট বাছাই করা, এটাকে ইংলিশে বলা হয় পার্টস অফ স্পিচ। ভেঙে বলি কেন বলা হয় পার্টস অফ স্পিচ। লাস্ট দিনে সবই ভাঙতাম, আজকে ছোট করে বলছি। দেখো দেখো, স্পিচ কথার অর্থ হলো কথা, ওকে, আর পার্ট কথার হলো অর্থ হচ্ছে অংশ। তো কথার অংশ কি? এগুলো, যে কোনো লেখা কথা, যে কোনো জিনিসের অংশ হচ্ছে এইগুলো। ইট বাছার প্রত্যেকটা স্টেপ জানবে এক একটা করে অংশ। এই অংশ যদি না আমরা বুঝতে পারি, কখনো ইম্পর্টেন্ট হবে না। আর এই ওয়ার্ড, সরি, কখনো আমরা শিখতে পারবো না। ওয়ার্ড হচ্ছে সোল অফ পার্টস অফ স্পিচ। সোল মানে কি? আত্মা। অর্থাৎ কথার অংশের আত্মা হচ্ছে কি? আমাদের ওয়ার্ড বা কাজ। এই ওয়ার্ডটা যদি না আমরা শিখতে পারি, কখনোই কি আমরা বাক্য গঠন করতে পারবো না। বাক্য গঠন করতে আমরা পারবো না। আচ্ছা, এবার জেনে নিই আমাদের কাজ আর অকাজ যে পড়ছি, এগুলোকে ইংলিশে কি বলে। এখন তো বেস থেকে শেখাচ্ছি, বাট যখন আমরা একটু হাই লেভেলে যাবো, তখন আমরা কিন্তু ইংলিশ গুলো নিয়ে চর্চা করবো, কারণ এগুলো তো মাথায় ঢোকাতে হবে না। আমাদের বাংলাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় ইংলিশটা একেবারে ডাইরেক্টলি জাম্প করা, তাই জন্য সবগুলো একদম বাংলাতে বেসিকলি শেখাচ্ছি। বাট যখন শিখে যাবো, তখন আর কিন্তু বাংলাতে আমরা শিখবো না। চলো কাজটাকে দেখো, কাজটাকে কি বলা হয়? কাজটা হচ্ছে আমাদের মেন ভার্ব। এটাকে কি বলা হয়? মেন ভার্ব বলা হয়। অর্থাৎ এইটা থাকলে আমাকে আর অকাজে যেতে হবে না। ওকে, ক্লিয়ার? এইটাকে আমার মেন ভার্ব হিসেবে ইউজ করি। দেখো, ধরো লেখা রয়েছে আমি খাই, আমি ভাত খাই। তো এখানে আমার যেহেতু খাই আছে বা খাওয়া আছে, বা আমি কি, আমি প্রশ্নটি মনে করছি, এখানে মনে করা একটা কাজ, স্মরণ করার কথা বলছি। তো এক্ষেত্রে যেহেতু আমার কাজ আছে, আমি অকাজের দিকে যাবই না। এবার ধরো লেখা রয়েছে যে আমি আমি একজন ছাত্রী, বা আমি একজন শিক্ষক, বা আমি একজন ইঞ্জিনিয়ার, এরকম লেখা রয়েছে। তো এখানে আমার কোনো কাজও নেই, কিছুকে আমি খুঁজে পাচ্ছি না কাজের মধ্যে, তখন আমি সুইচ করবো অকাজের মধ্যে। ওকে, তো অকাজটাকে ইংলিশে তাহলে আমরা কি বলতে পারি? হেল্পিং ভার্ব বলতে পারি। এটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। আমরা সঠিক মনে রাখবো, কি বলা হয়? হেল্পিং ভার্ব বলা হয়। কারণ এটা যখন আমার মেন ভার্ব থাকবে না, আমার বাক্যে মেন কাজ বা মেন ভার্ব থাকবে না, তখন আমার হেল্পিং ভার্ব আমাকে হেল্প করবে। বোঝা গেল কেন এটাকে বলা হয়? আশা করছি ক্লিয়ার হয়েছে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কাজ অকাজের সমস্ত কিছু বুঝতে পেরেছি আমরা। দেখো, আমি কথার অংশ শেখাচ্ছি, এখন পার্টস অফ স্পিচ শেখাচ্ছি, ইট বা ছায়ের স্টেপ শেখাচ্ছি। তাহলে এটা এগুলো ইগনোর করা যায়? ভার্ব সব থেকে ইম্পর্টেন্ট একটা কথার মধ্যে। দেখো, স্পিচ মানে কি? কথা। সেই কথাই তোমাদের আমি কিন্তু ইনডাইরেক্টলি শেখাচ্ছি। বাট এই বেসগুলো না ক্লিয়ার হলে কিন্তু আমরা তখন গাথাই করবো না, পুরোপুরি সবটাই ভেঙে পড়বে। বোঝা গেল? এটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তো নেক্সট এটা আমরা অন্য একটা আবার টপিকে যাব, ফোর্থ স্টেপে যাব, সেটা পরের দিনের জন্য থাক। তো আজকে আমাদের ক্লাসটা এই অবধি থাক। থ্যাংক ইউ।